আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের উচ্ছ্বাসে। গত ক্লাসে আমরা পড়েছিলাম এসএসসি পদার্থবিজ্ঞানের তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। আজকের ক্লাসে অর্থাৎ পার্ট 4 এ আমরা পড়ব শব্দের বেগের পরিবর্তন এবং পড়ব সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতে দেখবো যে শব্দের বেগের পরিবর্তন কি। দেখো, আমাদের এই যে বায়ুতে যে শব্দের বেগ, হ্যাঁ, বায়ুতে শব্দের বেগ হতে পারে সেটা তরল মাধ্যমে বা কঠিন মাধ্যমে। শব্দের বেগের কিন্তু পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? শব্দের বেগের পরিবর্তনের বেশ কিছু রিজন আছে। তার মধ্যে হচ্ছে, আমরা জানি গত ক্লাসে আমরা পড়ছি, সেগুলো হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, চাপ, আর্দ্রতা। আর্দ্রতা শব্দের বেগের পরিবর্তন ঘটায়, তাই না? এরপর দেখো, এরপর হচ্ছে মাধ্যম। মাধ্যম যখন পরিবর্তন হবে তখন শব্দের বেগেরও পরিবর্তন হবে। তো তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, মাধ্যম, এগুলোর উপর বেস করে কিন্তু শব্দের বেগের পরিবর্তন হয়। তো চলো আমরা শব্দের বেগের পরিবর্তনটা একটু দেখি। যেমন দেখো, আমরা তো জানি 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড, হ্যাঁ তাই না? তো 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটা তো আমরা জানি। এবার দেখো, 100°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 392 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং 100°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 392 মিটার পার সেকেন্ড। এই দুইটা ভ্যালু আমাদের জানা। যদি এই ভ্যালুটা আমাদের না জানা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আরেকটা বিকল্প নিয়ম আছে বের করার। আচ্ছা, শুরু দেখি যে এখন দেখো, এখানে এই যে 0°C থেকে 100°C, এখানে পার্থক্য কতটুকু? তাপমাত্রা পার্থক্য হচ্ছে 0°C থেকে 100°C, এখানে তাপমাত্রা পার্থক্য কত? এখানে তাপমাত্রা পার্থক্য হচ্ছে, দেখো, 100 মাইনাস 0°C, তাই না? কত? 100°C। তো এবার দেখো, 100°C তাপমাত্রায় শব্দের বেগ কত? পার্থক্য কত হয় দেখো, জিনিসটা আমি আবার ক্লিয়ার করি। দেখো, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং 100°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 392 মিটার পার সেকেন্ড। তো এখানে তাপমাত্রা পার্থক্য কতটুকু? 100 থেকে 0, এখানে পার্থক্য হচ্ছে, তাপমাত্রা পার্থক্য হচ্ছে 100°C। তাহলে এই 100°C তাপমাত্রা যখন পার্থক্য, সেই ক্ষেত্রে বেগের পার্থক্য কত হয়? বেগের পার্থক্য হয়, দেখো, 332। তাহলে কত হয়? 60 মিটার পার সেকেন্ড, তাই না? তাপমাত্রা পার্থক্য যখন 100°C, তখন বেগের পার্থক্য হয় 60 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো, এখন আমরা এটা বলতে পারি যে 100°C তাপমাত্রায়, তাপমাত্রা বৃদ্ধিতে বেগ বৃদ্ধি পায় কত? 60 মিটার পার সেকেন্ড, তাই না? 100°C তাপমাত্রা যখন বৃদ্ধি পাইছে তখন বেগের বৃদ্ধি কত? 60 মিটার পার সেকেন্ড। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা বলি, 1°C তাপমাত্রা বৃদ্ধিতে বেগ কতটুকু বৃদ্ধি পায়? 0.6 মিটার পার সেকেন্ড। তার মানে 1°C তাপমাত্রায় বায়ুতে বেগ কত? 0.6 মিটার পার সেকেন্ড। এখন তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বাড়বে 0.6 মিটার পার সেকেন্ড করে শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকবে। তার মানে কথাটা এটা হলো যে 1°C তাপমাত্রা বৃদ্ধিতে বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। এতটুকু তো সবার ক্লিয়ার। তো এখন যদি আমি বলি যে 1°C তাপমাত্রা বৃদ্ধিতে যখন বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে যদি
মনে করো যে বলা হয় যে কুয়েশনে 24°C তাপমাত্রায় ব্যাগ কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে কি হবে 0.6 কে 24 দিয়ে গুণ দিলে এক্সাক্ট ভ্যালুটা চলে আসবে। তাহলে এখন কুয়েশনে যদি ভিন্ন ভিন্ন মাত্রা দেওয়া হয় তাহলে কি আমরা এটা বের করতে পারবো না? বের করতে পারবো। সেক্ষেত্রে কতটুকু ভ্যালু দেওয়া থাকবে, কুয়েশনে কতটুকু জিজ্ঞেস করবে, 24°C নাকি 25°C? সেক্ষেত্রে আমরা একটা কমন টেম্পারেচার ধরে নিই। ধরে নিলাম যে টি তাপমাত্রা যখন টি টি ডিগ্রি সেলসিয়াস, টি টি মানে টি কেন দিলাম, টি মানে আমরা ধরে নিলাম যে একটা চলক, সেটা কত, টেম্পারেচার টি। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাগ কতটুকু বৃদ্ধি পাবে, 0.6 ইন্টু টি টি ডিগ্রি। ওকে, দেখো 1°C তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাগ বৃদ্ধি পাবে কত, 0.6 ইন্টু টি মিটার পার সেকেন্ড। তো এই যে দেখো এখানে এই যে 0.6 টি, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে বেগের যে মানে পরিবর্তন হয়। তাহলে এটা আমরা তাপমাত্রা বৃদ্ধি মানে কি দিতে পারি, সরি দেখো যে 1°C তাপমাত্রা বৃদ্ধি যখন বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, তখন টি আমরা তাপমাত্রা যখন টি ডিগ্রি সেলসিয়াস, তখন সেক্ষেত্রে বেগের বৃদ্ধিটা কত হবে, 0.6 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ সরি টি ডিগ্রি একক হবে মিটার পার সেকেন্ড। তো তোমরা এটা মনে রাখবা, যখন বলা হবে যে 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, তখন আমরা তো জানি যে 1°C তাপমাত্রায় 0.6 মিটার পার সেকেন্ড হয়। তাহলে যদি 20°C বলা হয় সেক্ষেত্রে টি এর ভ্যালু কত হবে, 20। তাহলে 0.6 ইন্টু 20 যা মান আসবে তাই, সেটা কি, সেটা হচ্ছে যে 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো এই যে আমি এটা ক্লিন করে নিই। দেখো এই যে আমরা পাইলাম 0.6 টি, তাই না? এটার একক হচ্ছে টোটালটা মিটার পার সেকেন্ড, কারণ এটা কি, এটা হচ্ছে ব্যাগ, এটা পুরোটা হচ্ছে ব্যাগ। তাহলে ব্যাগরে আমরা প্রকাশ করব বি দিয়ে, তাই না? তো এই যে ব্যাগটা যে বের হয়েছে এটা কি নতুন একটা ব্যাগ না, অর্থাৎ ব্যাগের যে পরিবর্তন, 0°C তাপমাত্রায় যে ব্যাগটা ছিল, বায়ুতে শব্দের যে ব্যাগ ছিল, পরবর্তীতে যখন তাপমাত্রা চেঞ্জ হয়েছে তখন কিন্তু ব্যাগের পরিবর্তন হয়েছে। তো ব্যাগের পরিবর্তন মানে কি, ডেল, পরিবর্তন মানে কি ডেল। তাহলে এই যে টোটাল জিনিসটা ডেল বি ইজ ইকুয়াল টু 0.6 টি। ওকে, এটা হচ্ছে তোমাদের একটা ফর্মুলা। যখন বলবে যে 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, টি এর ভ্যালু 20। যখন বলবে যে 45°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, তখন টি এর ভ্যালু বসবে 45। তো এটা বুঝতে পারছো। এখন দেখো যে 0°C তাপমাত্রা তো আমরা জানি বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আদি বেগ। ওকে, 0°C তাপমাত্রা আদি আদি বেগ। তাহলে এখন 0°C তাপমাত্রায় যে বেগ হয় এবং পরবর্তীতে তাপমাত্রা পরিবর্তনের কারণে কিন্তু নতুন একটা বেগ আসে, তাই না? তো পুরাতন বেগ অর্থাৎ আদি বেগ এবং নতুন বেগ দুইটা মিলিয়ে কিন্তু মোট বেগ। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে মোট বেগ কত, সেক্ষেত্রে মোট বেগটা কি হবে, মোট বেগটা হবে বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস ডেল বি। এই যে এই ইকুয়েশনটাতে তোমরা এমসিকিউ সলভ করবা। যখন তোমাদের কোশ্চেন করা হবে যে 0°C তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড, এবং নতুন করে বলা হলো যে 18°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, বেগের পরিবর্তন বের করো। তো সেক্ষেত্রে তোমরা ডেল বি বের করবা। যদি কোশ্চেনটা এমন করা হয় এই যে পরিবর্তন, সেক্ষেত্রে মোট বেগ কত হয়েছে, তাহলে আদি বেগের সাথে নতুন যে পরিবর্তন বেগ হয়েছে সেটা যোগ করে দিলেই আমরা মোট বেগটা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো বিভিন্ন মাধ্যমে কিন্তু বেগের পরিবর্তন হয়, হয় না? বিভিন্ন মাধ্যমে বেগের পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়, তোমরা দেখো যে তরল মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে যদি বলি, গ্যাসীয় মাধ্যমে 0°C তাপমাত্রা যখন 0°C তাপমাত্রা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কত, 0°C তাপমাত্রায় গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এবং সেটা যখন তরল মাধ্যম হয় সেক্ষেত্রে শব্দের বেগটা কত হয়, 1500 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং কঠিন কঠিন মাধ্যমে বেগটা কত হয়,
5000 মিটার পার সেকেন্ড। এটা ইস্পাতের ক্ষেত্রে। তো দেখো বিভিন্ন মাধ্যমে ব্যাগের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো কোন মাধ্যমে সবচাইতে শব্দের বেগ বেশি? কঠিন মাধ্যমে। তাহলে কঠিনে সবচাইতে বেশি, তারপর হচ্ছে তরল এবং বায়ু মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচাইতে কম। তো এটা তোমরা একটু মনে রাখবা। এবং তোমরা দেখবা, তো এই আমরা তো গত ক্লাসে আমরা দেখছি যে তাপমাত্রার সাথে কিন্তু বেগের পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। তো শীতকালে শীতকালে শব্দগুলি সেই শব্দের যে বেগ হবে, গ্রীষ্মকালে কিন্তু সেই বেগের পরিবর্তন হবে এবং বেগটা বেশি হবে, কারণ কি গ্রীষ্মকালে তাপমাত্রা একটু বেশি থাকে। আবার দেখো আমরা পড়ছি যে আর্দ্রতার উপর শব্দের বেগের নির্ভরশীল। তো আর্দ্রতার ক্ষেত্রে দেখবা শুষ্ক বায়ুতে শব্দের বেগ কিন্তু যা থাকে, আর্দ্র বায়ু অর্থাৎ ভেজা বায়ু হলে সেক্ষেত্রে শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পায়। তো তোমরা এটা মনে রাখবা। এরপর দেখো আমরা নেক্সটে দেখি যে শ্রাব্যতার সীমা। তোমাদের এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শ্রাব্যতার সীমা। তারপর দেখো শ্রাব্যতার সীমা। আচ্ছা, শ্রাব্যতার সীমাটা কি? শ্রাব্যতার সীমাটা হচ্ছে যে মানুষের কান, হ্যাঁ, মানুষের কান যে কম্পন শুনতে পারে সেটার যে লিমিট, সেটার ন্যূনতম থেকে সর্বোচ্চ যে লিমিট, মানুষের কান যে কম্পাঙ্ক সহ্য করতে পারে, সেটাই হচ্ছে মূলত শ্রাব্যতার সীমা। বেসিক্যালি আমাদের বেসিক্যালি আমাদের মানুষদের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, তাই না? এটা আমরা সবাই জানি যে মানুষের কানে শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যখন কোনো উৎস থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক ন্যূনতম 20 হার্জ হবে এবং সর্বোচ্চ 20,000 হার্জ হবে, এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে হলে মূলত সেই উৎস থেকে নির্গত শব্দ আমরা শুনতে পারবো। যদি কোনো কারণে সেই উৎস থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক 20 হার্জের চাইতে কম হয়, সেক্ষেত্রে আমরা সেই শব্দটা আইডেন্টিফাই করতে পারবো না, আমরা শুনতে পারবো না। এবং এমনকি যদি শব্দটা সেটা 20,000 হার্জের চাইতে বেশি হয়, সেক্ষেত্রেও সেই শব্দ আমরা শুনতে পারবো না। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন কি? যে শব্দের তর 20 হার্জের চাইতে যদি কম হয়, সেই শব্দটাকে বলা হয় শব্দের তর। শব্দের তর বা ইনফ্রাসনিক। এই যে শব্দতর বা ইনফ্রাসনিক, এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে, এটার কম্পাঙ্কের রেঞ্জ হচ্ছে 20 সরি 20 হার্জের চাইতেও কম। তার মানে হচ্ছে যখন কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্জের চাইতে কম হবে, সেই শব্দটাকে বলা হবে ইনফ্রাসনিক বা শব্দের তর। তো এই কম্পাঙ্কের শব্দ কারা শুনতে পারে? হাতি হাতি শুনতে পারে। ভূমিকম্প, দেখো হাতি তাদের যখন দলবদ্ধভাবে চলাচল করে তখন কিন্তু তারা খুবই সাইলেন্টলি নিজেদের সাথে কমিউনিকেট করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে এই শব্দতর কম্পাঙ্কের সাহায্যে। অর্থাৎ একটি হাতি যখন আরেকটি হাতির সাথে কমিউনিকেট করে, সেক্ষেত্রে সে যে তার সাথে সিগন্যাল দেয় সেটা কিন্তু অত্যন্ত কম কম্পাঙ্কের, অর্থাৎ 20 হার্জের চাইতে খুবই কম, যেটা আমরা মানুষরা সাধারণত বুঝতে পারি না। এমনকি এই যে ভূমিকম্প হয়, হ্যাঁ, আর্থকোয়াক হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ন্যূনতম কম্পাঙ্কের একটা সাউন্ড হয়, সেটাও কিন্তু আমরা মানুষেরা আইডেন্টিফাই করতে পারি না। তো ভূমিকম্পের ক্ষেত্রে মূলত এই শব্দতর কম্পাঙ্ক দেখা যায় এবং হাতির কমিউনিকেশনের ক্ষেত্রে। এছাড়া 2 নম্বর অপশন কি? 2 নম্বর অপশন আমরা দেখছি যে 20,000 হার্জের চাইতে বেশি যেটা, সেটাকে বলা হয় শব্দোত্তর। শব্দ উত্তর, এটাকে বলা হয় আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক, এটার কম্পাঙ্ক হবে 20,000 হার্জের চাইতেও বেশি। এই যে শব্দোত্তর বা আল্ট্রাসনিক, যেটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক 20,000 হার্জের চাইতে বেশি হয়, সেই শব্দটা আমরা মানুষরা শুনতে না পারলেও এই কম্পাঙ্ক কারা ইউজ করে? এই কম্পাঙ্ক ইউজ করে বাদুড় তার চলাচলের ক্ষেত্রে। এবং কি এই যে সমুদ্রের, হ্যাঁ, সমুদ্রের যে এই তলদেশ গভীরতা মাপা বা হচ্ছে কুয়ার গভীরতা মাপা নির্ণয় করা হয় যে সোনার নামক যন্ত্র, SONAR, সোনার। এই সোনারে কিন্তু এই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করা হয়। এমনকি যে শত্রুপক্ষের, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে শত্রুপক্ষের জাহাজ শনাক্ত করা বা হচ্ছে সাবমেরিন শনাক্ত করা, সেক্ষেত্রে কিন্তু এই কম্পাঙ্ক ইউজ করা হয়। তাহলে দেখো এই যে সোনারটা কিভাবে কাজ করে এটা একটু বলে দেই। মনে করো এই যে একটা যন্ত্র, যেটা এই সমুদ্রের উপরে থাকে এবং এই অংশ থেকে, অর্থাৎ এটা হচ্ছে প্রেরক,
এখান থেকে সাউন্ড রিলিজ করে। এটা হচ্ছে সমুদ্রের তলদেশ। এটা হচ্ছে সমুদ্রের তলদেশ এবং এটা হচ্ছে প্রতিফলক। এই সমুদ্রের তলদেশ থেকে এই শব্দটা আবার এই অংশে গিয়ে রিসিভ করে। এটা হচ্ছে রিসিভার বা প্রাপক। এটা হচ্ছে প্রাপক এবং এটা হচ্ছে প্রেরক। তো এই যে এই যন্ত্রটা সোনার, সে এখান থেকে 20,000 হার্জের চাইতে বেশি কম্পাঙ্ক এখানে এই সমুদ্রের তলদেশে অর্থাৎ প্রতিফলকে প্রেরণ করে। সেখান থেকে প্রতিফলিত এই শব্দ আবার রিসিভারে গ্রহণ করে। তখন কি সে বুঝতে পারে আসলে এই সমুদ্রের গভীরতা আসলে কত, অর্থাৎ এইচ এর ভ্যালুটা বুঝতে পারে। সেক্ষেত্রে কোন ইকুয়েশন ইউজ করা হয় আমরা গত ক্লাসে দেখছি, সেটা হচ্ছে 2d ইজ ইকুয়াল টু বিটি। এখানে যেহেতু উচ্চতা h ধরা হয়েছে তাহলে এটা হবে 2h ইজ ইকুয়াল টু বিটি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সামুদ্রিক গভীরতা মাপার যে যন্ত্র সেটার নামই হচ্ছে সোনার এবং এই সোনার দিয়ে এইভাবে হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এছাড়াও এই যে আল্ট্রাসনিক সাউন্ড, এটা ইউজ করা হয় চিকিৎসা বিজ্ঞানে। সেটা কেমন, যে আল্ট্রাসনোগ্রাফি তোমরা অবশ্যই নাম শুনেছ। এই আল্ট্রাসনোগ্রাফিতে এই আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে মূলত চিকিৎসা বিজ্ঞানে কাজ করা হয়। এখন দেখো নেক্সটে আমরা কি দেখব, নেক্সটে দেখব তোমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ পার্ট যেটা বা সর্বশেষ টপিক, সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো তাহলে এই সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, আচ্ছা, এই টপিকটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ শব্দ তরঙ্গ অধ্যায়ের সর্বশেষ টপিক এবং এই টপিকের পরেই তোমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। তো দেখো সুরযুক্ত শব্দ আসলে কি। সুরযুক্ত শব্দ হচ্ছে সেটাই যে শব্দ মানুষের কানে নিয়মিত কম্পাঙ্ক সৃষ্টি করে এবং হচ্ছে আমাদের কাছে শ্রুতি মধুর লাগে, অর্থাৎ যে শব্দটা আমাদের কাছে আমাদের কানে অসহ্য লাগে না, অর্থাৎ শুনতে আরামদায়ক, সেই শব্দটা হচ্ছে সুরযুক্ত শব্দ। তো এই সুরযুক্ত শব্দের তিনটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? তিনটা, তিনটি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, তো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বা এটাকে ইংলিশে বলা হয় পিচ। তো এই তীক্ষ্ণতা বা পিচ কি, দেখো কোন কোন শব্দ আছে যে শব্দগুলার আসলে কম্পাঙ্ক চিকন না মোটা, কম্পাঙ্ক চিকন না মোটা, অথবা উঁচু না নিচু। যখন কোন শব্দের কম্পাঙ্ক চিকন না মোটা এবং উঁচু না নিচু শোনায়, সেই বৈশিষ্ট্য উঁচু বা নিচু শোনায়, সেই বৈশিষ্ট্যটাই হলো তীক্ষ্ণতা বা পিচ। হ্যাঁ, তো দেখো এটার সাথে আসলে কার সম্পর্ক? কম্পাঙ্কের সম্পর্ক। অর্থাৎ কম্পাঙ্ক যখন বেশি হবে, কম্পাঙ্ক যখন বেশি হবে তীক্ষ্ণতাও বেশি হবে, তাই না? তীক্ষ্ণতা বেশি। আবার কম্পাঙ্ক যখন কম হবে তীক্ষ্ণতাও সেক্ষেত্রে কম হবে। দেখো শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে এবং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তাদের ভোকাল কর্ড খুবই পাতলা থাকে এবং তাদের ভোকাল কর্ড পাতলা হওয়ার কারণে তাদের ভোকাল কর্ডের কম্পাঙ্ক তুলনামূলক ছেলেদের চাইতেও কিন্তু বেশি। তো কম্পাঙ্ক বেশি হওয়ার কারণে মেয়েদের এবং হচ্ছে বাচ্চাদের বয়েজের তীক্ষ্ণতা কিন্তু বেশি, অর্থাৎ তাদের শব্দগুলা কানে অত্যন্ত দৃঢ়ভাবে লাগে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভোকাল কর্ড পুরো হওয়ায় দৃঢ় হওয়ায় কিন্তু তাদের কম্পাঙ্কটা কম হয়, সেক্ষেত্রে আমাদের পুরুষদের ভয়েসের কিন্তু তীক্ষ্ণতা কম। তো আশা করি তোমরা বুঝতে পারছো সুরযুক্ত শব্দের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ, যেটার মানে আসলে বোঝায় যে কম্পাঙ্ক বা শব্দ যখন চিকন বা মোটা, উঁচু বা নিচু শোনায়, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। এখন দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দেখো প্রাবল্য, প্রাবল্য বা তীব্রতা। আচ্ছা, প্রাবল্য বা তীব্রতাটা মানে কি? প্রাবল্য বা তীব্রতাটা মানে হচ্ছে যে শব্দ আসলে কত জোরে শোনা যায়। হ্যাঁ, এটার মানে হচ্ছে শব্দ কত জোরে শোনা যায়, শব্দ কত জোরে শোনা যায় এটার উপর নির্ভর করে মূলত প্রাবল্য বা তীব্রতা। এটা একটা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। দেখো যখন কোনো শব্দের, হ্যাঁ, যখন কোনো শব্দ জোরালো হয় তার মানে তার প্রাবল্য বেশি। এই প্রাবল্যের একক কি? প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। এই প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল, এটা একটু মনে রাখবা। এবং এই তীব্রতার একক কি? তীব্রতার একক হচ্ছে ওয়াট মিটার পার স্কোয়ার। এবং এটার আরেকটা একক হচ্ছে
ওয়াট কি? ওয়াট বলতে আমরা জানি কি ক্ষমতা। ক্ষমতা মানে প্রতি সেকেন্ডে যত জুল কাজ করা হয় সেটা হচ্ছে ক্ষমতা। তার মানে জুল পার সেকেন্ড। এবং মিটার হচ্ছে মিটার পার স্কয়ার। তাহলে এটা হচ্ছে তীব্রতার একক এবং এটা হচ্ছে তীব্রতার একক। জাস্ট এটা থেকে রূপান্তরিত হয়ে এটা হয়েছে। তো দেখো প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল, ডিবি এবং তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। এখন প্রাবল্য বা তীব্রতাটা মানে হচ্ছে যে শব্দ কত জোরে শোনা যায় সেটা কিভাবে বুঝবো? দেখো যে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফল মানে কি প্রতি 1 মিটার স্কয়ার, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যে শব্দ প্রবাহিত হয় তাই হচ্ছে প্রাবল্য। তো তোমরা যদি ডেফিনেশন লেখো সেক্ষেত্রে তোমরা এটা লিখবা, তাহলে এটা হচ্ছে গোছানো একটা সংজ্ঞা যে প্রতি একক ক্ষেত্রফলে এবং প্রতি সেকেন্ডে যে শব্দ প্রবাহিত হয় সেটাই হচ্ছে মূলত প্রাবল্য বা তীব্রতা। এবং তোমরা এই তীব্রতার এককটা মনে রাখবা, এটা তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখো তোমাদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতিটা মানে কি? গুণ বা জাতিটা মানে হচ্ছে যে একই প্রাবল্য, দেখো একই প্রাবল্য এবং হচ্ছে একই কম্পাঙ্ক, একই প্রাবল্য এবং একই কম্পাঙ্কে দুটি শব্দ যখন আমরা আলাদা করে শুনতে পাই, এই যে শোনার বৈশিষ্ট্য সেটাই হচ্ছে গুণ বা জাতি। তার মানে হচ্ছে দেখো বাঁশি এবং হারমোনিয়াম, কি বললাম? বাঁশি এবং হারমোনিয়াম এই দুইটা ইনস্ট্রুমেন্টারই কিন্তু কম্পাঙ্ক হচ্ছে 440 হার্জ বায়ুর মাধ্যমে, তাই না? তো এই দুইটার কম্পাঙ্ক কিন্তু একই। কিন্তু দেখো দুইটা বাদ্যযন্ত্র যখন একই সাথে বাজানো হয় তখন কিন্তু আমরা দুইটার শব্দ আলাদাভাবে শুনতে পারি। এই যে আমরা আলাদাভাবে শুনতে পারা যে আমাদের ক্ষমতা, শব্দের যে আলাদাভাবে শুনতে পারা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মূলত গুণ বা জাতি। তো আশা করি তোমরা সুরযুক্ত শব্দের এই 3টা বৈশিষ্ট্য বুঝতে পারছো। 3টা বৈশিষ্ট্য তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। সেক্ষেত্রে 4টা অপশনে এই 3টা অপশন দেওয়া থাকবে এবং বাকি একটা অপশন যেটা হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। তো 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে তীক্ষ্ণতা, যেটা হচ্ছে চিকন বা মোটা বা উঁচু বা নিচু শোনায়, এই যে বৈশিষ্ট্যটা শব্দের সেটা হচ্ছে তীক্ষ্ণতা। এবং 2 নাম্বার হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে এই যে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। এবং তীব্রতার একক হচ্ছে ওয়াট মিটার পার সেকেন্ড অথবা ওয়াট মিটার পার স্কয়ার। এবং সেটা যদি আমরা আরেকটু রূপান্তরিত করি তাহলে জুল মিটার পার সেকেন্ড পার মিটার স্কয়ার। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতি মানে কি? যখন দুইটা আলাদা বস্তুর প্রাবল্য কম্পাঙ্ক একই বা প্রাবল্য কম্পাঙ্ক একই হওয়া সত্ত্বেও দুইটা বস্তু বা দুইটা ইনস্ট্রুমেন্টে যখন শব্দ আমরা আলাদাভাবে শুনতে পারি, আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, তখন সেটাকে বলা হয়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় গুণ বা জাতি। তাহলে আশা করি তোমরা সুরযুক্ত শব্দের এই 3টা বৈশিষ্ট্য মনে রাখবা। তাহলে আজকের ক্লাসে এখন অবধি আমরা পড়লাম হচ্ছে শব্দের বেগের পরিবর্তন, শ্রাব্যতার সীমা এবং আমরা সর্বশেষ পড়লাম সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো এই অবধি তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি ওভারঅল শেষ হলো, যেখানে আমরা তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের মোটামুটি সবকিছু আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানালে আমি সেটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আরেকটি ক্লাস নেব যেটাতে হচ্ছে তোমাদের তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সিকিউ এমসিকিউ সলভ করে দিব। তো আজকের ক্লাসটি এই অবধি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।